নির্বাচনী সহিংসতায় নিহতের জেরে আজও উত্তাল গোপালগঞ্জ। ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ করে বিক্ষোভ, তদন্ত দাবি নবনির্বাচিত চেয়ারম্যানের। প্রশাসনকে বলবো যে সর্বোচ্চ তারা চেষ্টা করুক এবং যারা আসলে এই দোষী এবং তাদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। মহাসড়কে আগের মতোই চলছে রিকশা, ইজি বাইক, মানা হচ্ছে না নির্দেশনা। চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আমাদের দুইটা চেকপোস্ট দুই জায়গায় চলতেছে, তো যে সকল গাড়িগুলো অবৈধ এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। দেশের 5 বিভাগে চলছে তীব্র দাবদাহ, অব্যাহত থাকবে শুক্রবার পর্যন্ত। সুপেয় পানি সংকটে খুলনা নগরবাসীর ভোগান্তি। ওয়াসার পানিতে এত গন্ধ আসে যে আমরা ব্যবহার করতে পারি না। এই পানি খাওয়া যায় না ভাই, এটা শুধু ওই বাথরুমের জন্য, গোসল করার জন্য। ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেলে আবারও অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী স্বজনদের মাঝে। কারণ জানার চেষ্টা করছে প্রশাসন। 500 বেডের হাসপাতাল, আপনারা জানেন 1000 বেডে উন্নীত হয়েছে। এটা আমরা গত 1-1.5 মাসে 3 বার এটা নিয়ে আলোচনা করছি। আমরা খুবই আতঙ্কিত এবং আশঙ্কিত। সিলেটের নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে অসন্তোষ, আলোচনা ছাড়াই 10 গুণ কর বাড়ানোর সমালোচনা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস মেয়রের। আগে দিতাম 1100 টাকা, এখন বর্তমানে 10,800 টাকা গ্যাস সিটির দিয়েছে। এগুলো অযৌক্তিক, এটা কোনো সময় মানা যায় না। যমুনা নদীতে পুরোপুরি দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু, সার্বিক অগ্রগতি 84%। ডিসেম্বরে প্রকল্প শেষের আশা। সাবস্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড, ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট। রেল ট্র্যাকের ওপরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন রেল ট্র্যাকে ফোকাস করছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছি। গোপালগঞ্জ সদরে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় 1 জন নিহতের ঘটনায় আজও উত্তেজনা বিরাজ করছে। ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন পরাজিত প্রার্থীর সমর্থকরা। রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তার বিজয়ের পর থেকে একটি মহল এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ওসিকুর ভুইয়া নামে এক যুবক নিহতের ঘটনায় উত্তপ্ত গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া এলাকা। দ্বিতীয় দিনের মতো ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন সদর উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। এ সময় আটকা পড়ে বাস, ট্রাক সহ কয়েকশো যানবাহন। হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান অবরোধকারীরা। যারা হত্যাকাণ্ড ঘটাইছে তাকে বিচার এবং পিছনে যারা আছে, এই পিছনে যারা এই মদতদাতাদেরকে আমরা চাই যে তাদের মুখে সম্মোচন হোক। আজকে আমার ভাই খুন হয়েছে, কারা এর সঙ্গে জড়িত, এই অস্ত্রের যোগানদাতা কারা, এদেরকে প্রশাসন ধরে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। আমরা গোপালগঞ্জের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছি, আমাদের এই একটাই দাবি। হত্যাকাণ্ডের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়াকে দায়ী করেন বিক্ষোভকারীরা। রোববার ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা। রবিবার জেলা ডিসি অফিস ঘেরাও, আসামি যদি ধরা না হয় এবং অস্ত্র যদি উদ্ধার না হয়, আসামি পলাইছে, অস্ত্র তো পলাইনি। এই গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অস্ত্র হয়েছে। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে সদ্যবিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান অভিযোগ করেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল ওই হামলা চালায়। ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি। আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে, আমি প্রশাসনকে বলবো যে সর্বোচ্চ তারা চেষ্টা করুক এবং যারা আসলে এই দোষী এবং তাদের খুঁজে বের করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।
মঙ্গলবার রাতে চন্দ্রদিঘলিয়া গ্রামে নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন পরাজিত প্রার্থীর সমর্থক ওসিকুর। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে আছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের 22 মহাসড়ক ও রাজধানীতে ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞার পরও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো এখনও অনুমোদনহীন যানবাহনের দখলে। চালকরা বলছেন, নির্দেশনার বিষয়ে জানলেও পেটের দায়ে এই সড়কে নামছেন তারা। নিষেধাজ্ঞার পরও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন যানবাহন। সদর্পে চলাচল করছে ব্যাটারি চালিত রিকশা এবং অটো। সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, উত্তর ও দক্ষিণাঞ্চলের মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেখা যায়। এর মধ্যে বেশিরভাগই ব্যাটারি চালিত ইজি বাইক। নিষেধাজ্ঞার পরেও কেন ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে মহাসড়কগুলো? রোডে ওঠা তো নিষেধ, এটা তো জানেন। রোডে তো বাইরে ওই প্যাকেজ দেয়। যাওয়ার জন্য তো আমাদের রাস্তায় একটু জোড়াই আমাদের হাইওয়ে পার হতে। তাছাড়া আমরা তো আমাদের ব্যাকআপ কোনো রাস্তা সরকার যদি বিকল্প পথ করে তাহলে আমরা হাইওয়ে তার উঠবো না। সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চেকপোস্ট বসানো হয়েছে, আমাদের 2টা চেকপোস্ট 2 জায়গায় চলতেছে। তো যে সকল গাড়িগুলো অবৈধ, এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। দেশের 22 মহাসড়ক ও রাজধানীতে অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, বরিশাল মহাসড়কের চিত্র একটু জেনে নেব। সরাসরি এখন যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা ঠিক কতটা মানা হচ্ছে, আর একটু জানতে চাই পুলিশের তৎপরতাই বা কেমন দেখছেন? শাওন, দেশে এই মুহূর্তে যে কয়টি ব্যস্ত মহাসড়ক রয়েছে তার মধ্যে অন্যতম ঢাকা বরিশাল মহাসড়ক। কারণ পদ্মা সেতু চালুর পরে এই অঞ্চলে যানবাহনের সংখ্যা বেড়েছে 40 থেকে 50 গুণ, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই মহাসড়কটি নিরাপদ হয়নি। বারবার আদালতের আদেশের পরে বা প্রশাসনের পক্ষ থেকে বলার পরে কিন্তু এই মহাসড়কে ইজি বাইক, ব্যাটারি চালিত যানবাহন, 3 চাকার যান বা ভ্যান গাড়ি সেগুলো কিন্তু চলছে। এবং আদালতের নির্দেশের পরে যে তৎপরতা প্রশাসনের থাকার কথা, আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি বা যে বরিশাল ঢাকা মহাসড়কের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেখানে কিন্তু এখনও তৎপরতা আমরা লক্ষ্য করিনি। এবং যারা ইজি বাইক চালক রয়েছে এই মহাসড়কে, যারা ব্যাটারি চালিত বিশেষ করে ইজি বাইক রয়েছে, এই ইজি বাইকগুলো কিন্তু মহাসড়কের যে দুর্ঘটনার সব অন্যতম কারণ। যারা বাস চালক রয়েছে বা ট্রাক চালক রয়েছে তারা বলছেন যে পদ্মা সেতু চালুর পরে এই দক্ষিণ অঞ্চলে যে পরিমাণ যানবাহন বেড়েছে দ্রুত গতির, সেক্ষেত্রে এই ইজি বাইকগুলো মহাসড়কে চললে দুর্ঘটনা বাড়ায়। এবং বেশিরভাগ দুর্ঘটনার কারণ কিন্তু এই ইজি বাইক বা ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, ভ্যান গাড়ি রয়েছে বা 3 হুইলার রয়েছে। আমরা বিগত দিনেও দেখেছি যে আদালতের যে বিভিন্ন সময় নির্দেশ ছিল যে মহাসড়কে 3 হুইলার চলতে পারবে না, তখন কিন্তু প্রশাসনের 2-1 দিন তৎপরতা দেখেছি, 2-1 দিন বন্ধও থাকে। এরপরে কিন্তু আবার পুনরায় সেই মহাসড়ক কিন্তু চষে বেড়ায়, দাপটের সাথে বেড়ায় এই 3 হুইলার। এবং আজ যে আদালতের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার পরে কিন্তু আমরা আসলে তেমন কোনো প্রশাসনের তৎপরতা লক্ষ্য করিনি। এবং ব্যাটারি চালিত যে হলুদ ইজি বাইকগুলো রয়েছে সেটি কিন্তু প্রতিদিনের মতোই চলছে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহের কারণে 48 ঘন্টার সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সকাল থেকেই রুদ্ররূপ ধারণ করে আছে সূর্য। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল এই 5 বিভাগের উপর দিয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এই হিট ওয়েভ। এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তাপদাহের মাঝেও বের হতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস আরও জানায়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তার লাভেরও শঙ্কা রয়েছে। আজ কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে 18 মে থেকে দেশজুড়ে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। অতিরিক্ত গরমের ছায়া টিকা যাচ্ছে না, খুব কষ্ট, মানে কি যাই কষ্ট। বৃষ্টি না হওয়ার কারণে আবার এই তাপমাত্রাটা বাড়ছে চুয়াডাঙ্গায়, যার জন্য আমাদের এই ক্লাস করতে খুবই সমস্যা আছে। এমন একটা অবস্থা যে সাধারণ মানুষের গাছ চামড়ায় লাল
গরমে যাদের অ্যালার্জি জনিত ইয়ে আছে এদের সবচেয়ে বেশি সমস্যা। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা গত 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। দর্শক, এ পর্যায়ে তাপপ্রবাহের আরও খবর জানবো। খুলনা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এই বিকেলবেলা গরম কতটা অনুভূত হচ্ছে, জনজীবনে ভোগান্তির চিত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে। ভীষণ গরম অনুভূত হচ্ছে শাওন, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি নগরীর শিববাড়ি মোড়ে, এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকাটাই এক ধরনের দায়। আমরা যদিও ছায়াতে দাঁড়িয়েছি, আমাদের পিছনে এখনো রৌদ্র উজ্জ্বল বিকাল, মানে সেখান দিয়ে হাঁটার আসলে সুযোগ নেই। এবং আজকে খুলনার বাতাসের আর্দ্রতা 39%, সে কারণেই কিন্তু গরমের অনুভূতিটা বেশি হচ্ছে। এবং আজ খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গাতে 37.5, যশোরে 37.8, সাতক্ষীরায় 37.4, কুষ্টিয়ায় 37.8। তবে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এটি রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস। মৃদু তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি জানানো হয়েছে, খুলনা এবং খুলনা বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপদাহ চলছে, এটি আসলে থাকবে আরও 3 দিন পর্যন্ত, এবং 19-20 এর আগে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আবহাওয়া অফিস যেটা বলছে যে 19 তারিখে যে বৃষ্টিটি হতে পারে সেটি আসলে ঢাকা বা সিলেট অঞ্চলের দিকে, মূলত খুলনা অঞ্চলে 20 তারিখের দিকে বৃষ্টি হতে পারে। এবং এই গরমে যারা খেটে খাওয়া মানুষ তারাই সবচেয়ে অসুবিধায় দেখতে পাচ্ছেন, যাদেরকে জীবন জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয়, শ্রম দিতে হয়, খোলা আকাশের নিচে কাজ করতে হয়। এইসব মানুষের আসলে বরাবরই নাবিশ্বাস হয়ে যায় এই ধরনের তাপমাত্রা বা তাপদাহের কারণে। এবং যারা মাঠে ময়দানে কাজ করে তারাও কিন্তু স্বস্তিতে থাকতে পারে না। সেজন্য একটু বৃষ্টি না হলে আসলে এই তাপদাহ কমবে না বলে খুলনার যে আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ তিনি আমাদেরকে জানিয়েছেন, মূলত বৃষ্টি হবে তারপরেই আসলে তাপদাহ কমবে, তার আগ পর্যন্ত স্বস্তির আসলে সুযোগ নেই। অর্থাৎ আগামী 2-3 দিন এই অঞ্চলের মানুষের এই মৃদু তাপদাহর মধ্য দিয়েই জীবন চালাতে হবে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। সুপেয় পানির সংকটে খুলনা নগরীর বেশিরভাগ বাসিন্দা। গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে টিউবওয়েলে উঠছে না পানি। অন্যদিকে 2008 সালে নগরীতে ওয়াসার কার্যক্রম শুরু হলেও এর আওতায় নেই শতভাগ বাড়ি। আবার যেসব বাড়িতে ওয়াসার পানি পৌঁছায় তাতে প্রায়ই থাকে ময়লা, দুর্গন্ধ। তীব্র তাপদাহে যখন নাকাল অবস্থা, তখন খুলনাবাসীর দুর্ভোগের মাত্রা বাড়িয়ে তোলে পানির সংকট। মৌসুমের শুরুতেই নেমে যায় স্তর। এক বালতি পানির জন্য দীর্ঘক্ষণের অপেক্ষা মেয়ে বউদের। বিশুদ্ধ পানির জন্য নগরবাসী নির্ভরশীল টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্পের ওপর। চাহিদা মেটাতে ছুটতে হয় এক এলাকা থেকে আরেক এলাকায়। পানি আইনে পানি দিচ্ছি, কিন্তু কলে পানি উঠতেছে না, অনেক কষ্ট। আমরা বাসা বাড়ি পানি দিই, কিন্তু আমরা অনেক দূরে দূরে যে পানি নিয়ে আসি। এই কলে অনেক লোকে পানি খায় পানির সিজনে, কিন্তু আমরা এই 6 মাস পানি পাই, 6 মাস পানি পাই না। আমরা অনেক দূরে দূরে পানি আনতে যাইতাম, পাইতাম না, অনেক গ্যাঞ্জাম হইতো, মারামারি হইতো, যার কারণে এক ভদ্রলোক আমাদের এখানে এইটার ব্যবস্থা করে দিচ্ছে। যারা ওয়াসার পানি পাচ্ছে তাদেরও অভিযোগের শেষ নেই। প্রায়ই পানিতে আসে ময়লা, থাকে দুর্গন্ধ। ওয়াসার পানিতে এত গন্ধ আসে যে আমরা ব্যবহার করতে পারি না, অন্য জায়গা থেকে পানি এনে ব্যবহার করতে হয়। আয়রন থাকে, এই নিয়ে আমাকে বিভিন্ন রোগও ধরে নেয়। অল্প কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। আমরা 2 বেলা করে ওয়াসার লাইনের পানিটা পাই। এই পানি খাওয়া যায় না ভাই, এটা শুধু ওই বাথরুমের জন্য, গোসল করার জন্য, সংসারের কাজের জন্য। খাওয়ার পানি এবং পাক করা পানি সব ওই দূর থেকে জানতে হয়। আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়ির থেকে আমরা চিন্তা পানি আনি। পানি দিয়ে পারতাছি না, পানি পাম্পে পাওয়া যায় না, যেহেতু কোনো পাম্পে শর্ট, আর বোতল তো নাই, বোতলও শর্ট, পানির অবস্থা খারাপ। নগরবাসীর পানির সমস্যা দূর করতে ওয়াসার সদিচ্ছা চায় সচেতন মহল। 16 বছরে আমি মনে করি ওয়াসার ব্যর্থতার বিশ্লেষণ করার চাইতে ওয়াসা কতটা এই ব্যর্থতার পিছনে তাদের দুর্নীতিটা কতটা দায়ী, সঠিকভাবে কাজ না করা, জনগণের চাহিদা পূরণ না করা। এবং আমি তো আগেই বলেছি যে 25% মানুষ কিন্তু খাবার পানি পাচ্ছে না, তো এটা তাদের 75% তাদের এখানেই ব্যর্থতা। তবে গ্রাহকদের পর্যাপ্ত পানি সরবরাহের দাবি ওয়াসার। আরও গ্রাহককে ওয়াসার আওতায় নেয়ার কাজ চলছে বলেও জানায় কর্মকর্তারা। সংযোগ চাচ্ছে, সংযোগ দিচ্ছি, এবং তাদের পানি ব্যবহারের চাহিদা পুরোপুরি আমরা মেটা করতে পারছি কিনা
সেটা এখনকার হিসাব। আর ভবিষ্যতের হিসাব হলো যেটা আমরা 22% এখন মোটামুটি আমাদের আসে নাই, সেটা আসলে আমরা এই যে 78% যে চাহিদা আমরা মেটাচ্ছি, বাকি 22% আসলেও কিন্তু আমাদের যে সক্ষমতা 11 কোটি লিটারের এটা দেওয়া মেটানো সম্ভব। 15 লাখ বাসিন্দার জন্য প্রতিদিন পানির চাহিদা প্রায় 24 কোটি লিটার, যার মধ্যে 10 কোটি লিটার সরবরাহ করে ওয়াসা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে 2 মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড। এবার পড়েছে স্টোর রুম। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী আর স্বজনদের মাঝে। ফায়ার সার্ভিসের 15 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, 2য় তলায় স্টোর রুম। সকাল 8টা নাগাদ হঠাৎ সেখানে আগুন, ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। অগ্নিকাণ্ডের খবরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত বেরিয়ে আসেন রোগী ও তাদের স্বজনরা। জরুরি রোগীরা পড়েন বেকায়দায়। ফায়ার সার্ভিস গিয়ে 15 মিনিটেই নিয়ন্ত্রণে আনে আগুন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, পুড়েছে ওষুধের কিছু কার্টুন। পেস্ট প্রোটেকশনের জন্য তালা দেওয়া থাকে এবং আপনারা দেখছেন যে ঘটনার সময় ফায়ার সার্ভিস অভিজ্ঞতার সাথে সেই তালাটা ভেঙেছে। এখন আমাদের ডিজাইনের যে ত্রুটি আছে সরু সিঁড়ি, এটা তো আসলে দেখলেন যে জেলা প্রশাসক মহোদয় বললেন যেটা তো আমরা চাইলে কি করতে পারবো না। এ নিয়ে প্রায় 2 মাসের ব্যবধানে 3 দফা আগুন লাগলো হাসপাতালে। জেলা প্রশাসক জানালেন, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস খুব দ্রুত রেসপন্স করার কারণে এটা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ভিতরে অনেক নতুন নতুন মেশিন ছিল যেটা পুড়ে গেছে। আমরা এটা নিয়ে তদন্ত কমিটি করছি আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এখানে পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ারের প্রতিনিধি, হাসপাতাল, স্বাস্থ্য প্রকৌশল এবং গণবিদ্যুতে। এর আগে 31 মার্চ হাসপাতালের 6ষ্ঠ তলায় আগুন লাগে। তার আগে 22 মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মর্গে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাটের কালীগঞ্জে তুষ ভান্ডার বাজারে আগুনে পড়েছে 30টি দোকান, তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। বাজার বণিক সমিতির সভাপতি জানান, একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে 2টি ইউনিট। তবে এরই মধ্যে পুড়ে যায় বাজারের 30টি দোকান। এতে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ, উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চলছে লড়াই। এলাকা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা, চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। আগামী 21 মে দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এরপর 112 উপজেলায় তৃতীয় ধাপের ভোট হবে 29 মে। দর্শক, প্রচারণার খবর জেনে নেব। এই মুহূর্তে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, দ্বিতীয় ধাপে 3 উপজেলায় ভোট হবে, প্রচারণা কেমন চলছে? ভোটের কিন্তু আর বাকি মাত্র কয়েকদিন। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা যতই ভোটের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা প্রচারণা এবং উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। আমি যদি আপনাকে বলে রাখতে চাই, রাজবাড়ীর 2টি সংসদীয় আসনে 5টি উপজেলা পরিষদ রয়েছে। তার মধ্যে কিন্তু প্রথম পর্যায়ে রাজবাড়ী পাংশা এবং কালোখালী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আগামী 21 মে কিন্তু রাজবাড়ী সদর, গলন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে 6 জন চেয়ারম্যান সহ কিন্তু মোট 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে রাজবাড়ী সদর উপজেলায়। মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জন চেয়ারম্যান, 10 জন ভাইস চেয়ারম্যান এবং 6 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার কারণে কিন্তু ভোটারদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং সর্বোপরি প্রার্থীরা কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু তারা করে চলছেন এবং প্রতিদিনই কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রার্থী ও তার কর্মী সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। আমরা কিন্তু আজকেও লক্ষ্য করেছি যে সকালে কিন্তু রাজবাড়ীর যে বৃহৎ বাজার, সেই
বৃহৎ বাজারে কিন্তু 2 জন চেয়ারম্যান সহ 3 থেকে 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে এসে প্রচারণা চালিয়েছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং যে ভোট প্রার্থনার পাশাপাশি যে মাইকে প্রচারণা সেটিও কিন্তু বেশ সরগরম। দুপুরের পর থেকে কিন্তু রাত পর্যন্ত সেই মাইকের প্রচারণাও চলে। তো আগামী যে 21 তারিখে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণে কিন্তু প্রার্থীদের পাশাপাশি প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি ভোট উপহার দিতে কিন্তু তারাও কাজ করছেন এবং ভোটার উপস্থিতি বাড়াতে সর্বোপরি যে ধরনের ব্যবস্থা সেটিও কিন্তু তারা নিচ্ছেন বলে আমাদেরকে অবহিত করেছেন। তবে প্রার্থীরা কিন্তু একটি কথা বলছেন যে আগের যে উৎসবের আমেজ ছিল ভোটের, এখন কিন্তু সেটি অনেকটাই নেই। তারপরেও তারা যেহেতু একটি নির্বাচন, সেই নির্বাচনটি তারা সামনে রেখেই তারা কিন্তু অনেকেই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অনেকেই আবার বলছেন যে একই দলের প্রার্থী হয় কিন্তু অনেকের মধ্যে যে ভোটার আগ্রহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে তারা বলছেন ভবিষ্যতে যে একদলীয় প্রার্থী না থেকে সর্বদলীয় প্রার্থী বা সব দলের অংশগ্রহণমূলক যদি একটি নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা সেটিও কিন্তু বাড়বে এবং ভোটের মাঠের যে উপস্থিতি সেটিও কিন্তু বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় আগামী 21 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন একটি এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর সদর সহ 3 উপজেলায়। শাওন। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে সমালোচনার মুখে সিলেট সিটি কর্পোরেশন। 1 লাফে গৃহকর বেড়েছে কয়েক গুণ, তাতে জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। আন্দোলনে সচেতন নগরবাসী। সিলেট নগরীর লালাদিঘি পাড়ের বাসিন্দা সেলিম আহমদ এই বাড়ির জন্য বছরে 1000 টাকা দিতেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু এবছর নতুন নিয়মে তাকে দিতে হবে 10,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 10 গুণ। ইট আনি 1 বস্তা 1.5 বস্তা সিমেন্ট আনি কোনো রকমে কষ্ট করেও বাসাটা করছে। তখন তো বাসার যে ট্যাক্স আগে দিতাম 1100 টাকা, এখন বর্তমানে 10,800 টাকা গিয়া সিটির দিয়েছে। শুধু সেলিম নয়, সিলেট নগরীর 75,000 বাড়ি মালিকের অবস্থা একই রকম। হুট করে এই কর ভিত্তিকে তারা অযৌক্তিক বলছেন। এটা অযৌক্তিক, এটা কোনো সময় মানা যায় না, কারণ প্রত্যেকের আমার নয় প্রত্যেকের দেখছি আমি অতিরিক্ত অযুক্তি। তো কিলা অযুক্তি, তার 9,000 অ্যাসেসমেন্টে পাঠায়, এরা বকলাম কিচ্ছু দিনে না। এরা ধার্যকৃত নতুন করকে অস্বাভাবিক উল্লেখ করে আন্দোলন নেমেছে নগরবাসী। তাদের সাথে একাত্মতা জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। এটা গুরুতর অন্যায়, গুরুতর এটা নাগরিক সমাজের সাথে, নাগরিক বৃদ্ধের সাথে তামাশা করা হয়েছে। যারা কর দিবেন, যারা অংশীজন স্টেক হোল্ডার, তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে, এই পদ্ধতিটা অবৈধ। সাবেক মেয়রের দাবি, নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসেন। আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে কর নির্ধারণের আশ্বাস সিটি মেয়রের। বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। নাগরিক সুবিধা সৃষ্টির বদলে ভুতুরে হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা জানিয়েছে নগরবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যমুনার বুকে এখন পুরোপুরি দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু। বসেছে সবকটি পিয়ার স্প্যান। কাজের সার্বিক অগ্রগতি 84%। প্রকল্প পরিচালকের আশা ডিসেম্বরেই শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এরপরই উদ্বোধন। সেতু ঘিরে উচ্ছ্বসিত উত্তরের মানুষ। প্রমত্তা যমুনা, তার বুকে দাঁড়িয়ে বঙ্গবন্ধু রেল সেতু। পুরোপুরি দৃশ্যমান দেশের মেগা এই প্রকল্প। সেতুটি দৈর্ঘ্যে 4.8 কিলোমিটার। এরই মধ্যে 50টি পিয়ার ও 49টি স্প্যানের সবগুলো বসানো শেষ হয়েছে। শেষ ভাগে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও। দ্রুত গতিতে এগিয়ে চলছে নদী শাসন, দুপাশের স্টেশন সহ বাকি কাজগুলো। দিনরাত ব্যস্ত দেশি বিদেশি শ্রমিকরা। সাবস্ট্রাকচারের সকল প্রকার কাজ শেষ, পিয়ার হেড
ইভেন দো সুপার স্ট্রাকচারের সকল স্পন বসানো কমপ্লিট। এখন আমাদের জয়েনে কিছু কাজ চলতেছে, সাথে স্টেশন বিল্ডিং এবং পিছনে আরটিডব্লিউর যে কাজ, রিভার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই কাজগুলো চলতেছে। রেল ট্র্যাকের ওপরে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন রেল ট্র্যাকে ফোকাস করছি। এই মেগা প্রকল্পের সাথে কাজ করে আমি অনেক আন্তরিকভাবে আনন্দিত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাজের সার্বিক অগ্রগতি 84%। আশা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে সব কাজ, এরপরই উদ্বোধন। ট্র্যাক ইনস্টল করতে হবে, এছাড়া স্টেশন ব্রিজ বিল্ডিং, ফুটওভার ব্রিজ, স্টেশন প্ল্যাটফর্ম এবং স্টেশনের যে ট্র্যাক নির্মাণ, এছাড়া সিগন্যালিং ব্যবস্থা স্থাপন। রেল সেতু ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় সহ গোটা উত্তরাঞ্চলের মানুষ। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পাবে নতুন মাত্রা, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে। আমরা ব্যবসায়ের দিক থেকে শুরু করে এখানে শিল্প পার্ক, ইকোনমিক জোন হয়েছে। এখান থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা রাজধানী থেকে দেশের বাইরে আমরা খুব সহজলভ্যভাবে আমরা পৌঁছাতে পারি। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা এই প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এটি নির্মিত হচ্ছে, যার ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিদ্যুতের মূল্য বৃদ্ধির অজুহাতে আলুর সংরক্ষণ ভাড়া 150 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে রংপুর বিভাগের হিমাগার মালিকেরা। দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। সংবাদ সম্মেলনে বলা হয়, মুন্সিগঞ্জে বস্তা প্রতি ভাড়া 180 থেকে 200 টাকা এবং রাজশাহীতে 220 থেকে 260 টাকা। অথচ বিদ্যুতের মূল্য বৃদ্ধির অজুহাতে রংপুর বিভাগের হিমাগারগুলোতে 385 টাকা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে বিদ্যুতের দাম সম পর্যায়ে রয়েছে উল্লেখ করে ব্যবসায়ীদের অভিযোগ বাড়তি ভাড়া হাতিয়ে নেওয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে সমন্বয় করে সারা দেশে আলু সংরক্ষণ ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়, না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেয় চাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে যখন আমরা আলুটা রাখি তখন আমাদের কাছে ভাড়াটা কত নেবে এই কথা বলে না, এবং যখন হিমাগারের আলুটা ঢুকানো হয়ে যায় তখন তাদের ইচ্ছা মতো তারা ভাড়াটা কাটে। আমাদের যেটা মেন দাবি এখন, ভাড়াটা মুন্সিগঞ্জ, রাজশাহীতে যে পরিমাণে ভাড়া নেওয়া হচ্ছে, রংপুরের ভাড়াটা তাই হোক। চুয়াডাঙ্গায় গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হলো আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম। সকালে শহরের মহিলা কলেজ এলাকার একটি আম বাগানে কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। কৃষি বিভাগ জানিয়েছে, আমের গুণগত মান রক্ষায় জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী শুরুতে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হয়েছে। 24 মে থেকে বাজারে উঠবে হিমসাগর, 30 মে ল্যাংড়া, 7 জুন আম্রপালি, 15 জুন থেকে ফজলি ও 1 জুলাই থেকে আশ্বিনা বাড়ি 4 জাতের আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর, আর কয়েকদিনের মধ্যেই সবুজের মাঝে ফুটে উঠবে লাল রঙের সুমিষ্ট লিচু। চাষিদের দাবি, তীব্র তাপপ্রবাহে প্রায় 25% মুকুল আর ফলন নষ্ট হয়েছে। ভালো ফলন না হলে ক্ষতির শঙ্কায় তারা, তাই গাছে গাছে চলছে ভিটামিন ও কীটনাশক স্প্রে। সবুজ বাগানে হালকা রক্তিম আভা, বাগানের প্রায় প্রতিটি গাছেই থোকায় থোকায় ধরেছে লিচু। তাপদাহের পর বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে দিনাজপুরের লিচু বাগান, আর 15 দিন পর থেকেই সবুজ লিচু ধারণ করবে লাল রং। এরই মধ্যে গাছে ভিটামিন ও কীটনাশক স্প্রে করছেন চাষিরা। আমি পানি হালকা করে পাল্লা করে গোটাটা শক্ত করায়। বৃষ্টির কারণে আমাদের লিচুগুলো একটু সুস্থ আছে, ওয়েদার খারাপের জন্য লিচুগুলো ঝড়ি ঝড়ি পড়ে যাচ্ছে। যদি এখন দাম বাজার পাই তাহলে পোষাই আসবে আর কি। তবে তীব্র গরমে নষ্ট হয়েছে গাছের মুকুল ও ফল। বৃষ্টির পর আবারও তাপমাত্রা বাড়তে শুরু করায় শঙ্কায় চাষিরা। ভালো ফলন না হলে ব্যাপক ক্ষতির শঙ্কা তাদের। আমার 2-3টা বাগান আছে, তা এখন তো রোদ্রের কারণে লিচুগুলো নষ্ট হয়ে গেছে। লিচু পাক হয়েছে কেবল, এখন কি করা যায়? এখন দাম যদি পাই এটা একটা ভাগ্য। লিচুর ফলন রক্ষায় চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সামগ্রিক মাটি থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলায় এবার প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,117 টন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশ।